রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের সব আবেগের অভিধান তাঁর জিম্মায়। আমাদের এবারের নিবেদন তার লেখা সমাপ্তি গল্পটি। গল্পটি সেকালের প্রেক্ষাপটে রচিত, অথচ এর আবেদন আজও অমলিন। সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষা আমরা কিছুটা সহজ করে নিয়েছি। অডিও পরিবেশনার সুবিধার্থে সামান্য কিছু পরিবর্তনও করা হয়েছে। গল্প পাঠে সৌভিক সাহা, গল্পের সূত্রধর দেবশ্রী মুখার্জি। শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সমাপ্তি। মেঘ করে মুষলধারে বৃষ্টি আরম্ভ হল। ভাদ্র মাসের ফুলে ওঠা নদী, ভরা নদীর স্রোতে নৌকো দুলতে লাগল। মৃন্ময়ীর সমস্ত শরীর ঘুমে আচ্ছন্ন হয়ে এল। আঁচল পেতে সে নৌকোর মধ্যে শুয়ে পড়ল। দেখতে দেখতে নদীর দোলায় প্রকৃতির স্নেহপালিত শান্ত শিশুটির মতো অকাতরে ঘুমোতে লাগল। ঘুম ভাঙার পর জেগে উঠে মৃন্ময়ী দেখল সে তার শ্বশুর বাড়ির খাটে শুয়ে আছে। তাকে জেগে উঠতে দেখে ঝি বকাবকি আরম্ভ করে দিল। শাশুড়ি এসে খুব কঠিন কঠিন কথা বলতে লাগলেন। মৃন্ময়ী বড় বড় চোখ করে চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে রইল। শেষে তিনি যখন তার বাপের শিক্ষার দোষের কথা বললেন, তখন মৃন্ময়ী তাড়াতাড়ি পাশের ঘরে ঢুকে ভেতর থেকে শিকল বন্ধ করে দিল। অপূর্ব লজ্জার মাথা খেয়ে মাকে এসে বলল, মা, বউকে 2-1 দিনের জন্য একবার বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি? মা অপূর্বকে এমন বকতে লাগলেন যেমন আগে কোনোদিন বকেননি। দেশে এত মেয়ে থাকতে বেছে বেছেই হাড় জ্বালানোর দস্যি মেয়েকে ঘরে আনার কি দরকার ছিল জানি না বাপু। সেদিন সমস্ত দিন বাইরে ঝড় বৃষ্টি, ঘরের মধ্যেও একই রকম দুর্যোগ চলতে লাগল। তার পরদিন গভীর রাতে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে জাগিয়ে তুলে বলল, মৃন্ময়ী, তোমার বাবার কাছে যাবে? মৃন্ময়ী তাড়াতাড়ি অপূর্বর হাত চেপে ধরে চমকে উঠে বলল, যাব। তবে এসো, আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই। আমি খাটে নৌকা ঠিক করে রেখেছি। মৃন্ময়ী কৃতজ্ঞতা ভরা চোখে একবার অপূর্বর মুখের দিকে তাকালো। তাড়াতাড়ি উঠে কাপড় ছেড়ে বেরোনোর জন্য তৈরি হয়ে নিল। অপূর্ব মায়ের চিন্তা দূর করবার জন্য একখানা চিঠি রেখে দুজনে বেরিয়ে পড়ল। মৃন্ময়ী সেই অন্ধকার রাতে জনশূন্য নিস্তব্ধ নির্জন গ্রামের পথে এই প্রথম স্বেচ্ছায় অপূর্বর হাত ধরল। তার মনের আনন্দ, উদ্বেগ সেই নরম ছোঁয়ার মধ্য দিয়ে অপূর্বর শিরায় শিরায় ছড়িয়ে পড়ল। নৌকো সেই রাতেই ছেড়ে দিল। আনন্দ উচ্ছ্বাসে মন অশান্ত। তা সত্ত্বেও বেশি দেরি না করেই মৃন্ময়ী ঘুমিয়ে পড়ল। পরদিন কি মুক্তি, কি আনন্দ! দুধারে কত গ্রাম, কত বাজার, শস্যের ক্ষেত, কত নৌকো যাতায়াত করছে। মৃন্ময়ী প্রত্যেকটা ছোটখাটো বিষয় অপূর্বকে 1000 বার করে প্রশ্ন করতে লাগলো। ওই নৌকায় কি আছে? ওটা তিসির নৌকা, ওটা তিলের। ওরা কোথা থেকে এসেছে? এই যে জায়গাটা, এর নাম কি? এমন সব প্রশ্ন যার উত্তর অপূর্ব কোনো কলেজের বইতে পায়নি। তার কলকাতার অভিজ্ঞতায় কুলিয়ে ওঠে না। সব প্রশ্নেরই উত্তর দিল, যদিও বেশিরভাগের সঙ্গে সত্যের মিল হয়নি। ওটা জমিদারির কাছারি। পরদিন সন্ধ্যাবেলায় নৌকো কুশিগঞ্জে গিয়ে পৌঁছল। টিনের ঘরে একখানা ময়লা চৌকো কাঁচের লণ্ঠনে তেলের বাতি জ্বালিয়ে
ছোট ডেস্কের উপর চামড়ায় মোড়া মস্ত খাতা রেখে ঈশানচন্দ্র খালি গায়ে টুলের উপর বসে হিসেব লিখছিলেন। এমন সময়ে নতুন দম্পতি ঘরের মধ্যে এসে দাঁড়াল। মৃন্ময়ী ডাকল, বাবা। সে ঘরে এমন গলার আওয়াজ কখনো শোনা যায়নি। ঈশানের চোখ দিয়ে তরতর করে জল পড়তে লাগলো। কি করবে, কি বলবে, কিছুই ভেবে পেল না। তার মেয়ে জামাই যেন সাম্রাজ্যের যুবরাজ যুবরানী। এই সমস্ত পাটের বস্তার মধ্যে তাদের কেমন করে কোথায় বসতে দেবে, কি খাওয়াবে, এই সমস্ত ভেবে যেন দিশেহারা হয়ে পড়ল। মৃন্ময়ী বলল, বাবা, আজ আমরা সবাই মিলে রাঁধবো। অপূর্ব এ প্রস্তাবে খুব উৎসাহ দেখালো। হ্যাঁ, সেই ভালো, আমরা সবাই মিলে রাঁধবো। ঘরের মধ্যে জায়গার অভাব, লোকের অভাব, খাবারেরও অভাব, কিন্তু ছোট্ট ছিদ্র থেকে ফোয়ারা যেমন 4 গুণ গতিতে বেরিয়ে আসে, তেমনি করে দারিদ্রের ছোট্ট মুখ থেকে আনন্দ পরিপূর্ণ ধারায় বেরোতে লাগল। দুবেলা নিয়মিত স্টিমার এসে ঘাটে লাগে। কত লোক, কত কোলাহল। সন্ধ্যাবেলায় নদীর তীর একেবারে নির্জন হয়ে যায়। তখন কি অবাধ স্বাধীনতা। 3 জনে মিলে নানা রকম জোগাড় করে, ভুল করে, এক করতে আরেক করে তুলে রাধা বাড়া করে। তারপরে মৃন্ময়ের হাতের বালা শব্দ তুলে স্নেহ মাখা হাতে পরিবেশন। শ্বশুর জামাইয়ের একসঙ্গে বসে খাওয়া। মৃন্ময়ীকে তার গিন্নিপনার 1000 রকম ভুল দেখিয়ে অপূর্বর হাসাহাসি। তা নিয়ে আবার মৃন্ময়ের ঝগড়া, অভিমান, এই সব নিয়ে কটা দিন কেটে গেল। শেষে অপূর্ব জানালো, আর বেশি দিন থাকা উচিত হবে না। মৃন্ময়ী করুণ স্বরে বলল, আর কিছুদিন থাকি। ঈশান বলল, কাজ নেই। বিদায়ের দিনে মেয়েকে বুকের কাছে টেনে নিয়ে তার মাথায় হাত রেখে কান্না ভেজা গলায় ঈশান বলল, মা, তুমি শ্বশুর বাড়ি ভালো করে লক্ষ্মী হয়ে থেকো মা। কেউ যেন আমার মিনুর কোনো দোষ ধরতে না পারে। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে অপূর্বর সঙ্গে বিদায় নিল। দুজন অপরাধী বাড়িতে ফিরে আসার পর মা ভীষণ গম্ভীরভাবে রইলেন, কোনো কথাই বললেন না। শেষে অসহ্য হয়ে উঠলে অপূর্ব এসে বলল, মা, কলেজ খুলেছে, এখন আমাকে আইন পড়তে যেতে হবে। মা উদাসীনভাবে বললেন, বউয়ের কি করবে? বউ এখানেই থাক। না বাপু, কাজ নেই, তুমি তাকে তোমার সঙ্গেই নিয়ে যাও। মা সচরাচর অপূর্বকে তুই করে কথা বলেন। অপূর্ব অভিমান ভরা গলায় বলল, ও আচ্ছা। কলকাতায় যাওয়ার আয়োজন পড়ে গেল। যাওয়ার আগের রাতে অপূর্ব বিছানায় এসে দেখল মৃন্ময়ী কাঁদছে। হঠাৎ তার মনে আঘাত লাগল। মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতায় যেতে তোমার ইচ্ছে করছে না? না। তুমি আমাকে ভালোবাসো না? রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে? হ্যাঁ। আমি অনেকদিন বাড়ি আসতে পারবো না, বোধহয় 2 বছর বা তারও বেশি হতে পারে। তুমি ফিরে আসবার সময় রাখালের জন্য একটা 3 মুখ রজাসের ছুরি কিনে নিয়ে এসো। তুমি তাহলে এইখানেই থাকবে? হ্যাঁ, আমি মায়ের কাছে গিয়ে থাকবো। আচ্ছা, তাই থেকো। যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি আসবো না। খুব খুশি হলে? মৃন্ময়ী এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো দরকার মনে করল না। ঘুমোতে লাগল, কিন্তু অপূর্বর ঘুম হল না। বালিশ উঁচু করে ঠ্যাসান দিয়ে বসে রইল।
অনেক রাত্রে হঠাৎ চাঁদের আলো বিছানার উপর এসে পড়ল। অপূর্ব সেই আলোয় মৃন্ময়ের দিকে তাকিয়ে দেখল। মনে হলো রাজকন্যাকে কে যেন রূপোর কাঠি ছুঁয়ে অচেতন করে রেখে গিয়েছে। একবার সোনার কাঠি পেলেই এই ঘুমন্ত আত্মাটিকে জাগিয়ে তুলে মালা বদল করে নেওয়া যায়। রূপোর কাঠি হলো হাসি, আর সোনার কাঠি চোখের জল। ভোরের বেলায় অপূর্ব মৃন্ময়কে জাগিয়ে দিল। বলল, মৃন্ময়ী, আমার যাবার সময় হয়েছে, চলো তোমাকে তোমার মার বাড়ি রেখে আসি। মৃন্ময়ী বিছানা থেকে উঠে দাঁড়াল। অপূর্ব তার দুহাত ধরে বলল, এখন আমার একটি প্রার্থনা আছে। আমি অনেক সময় তোমার অনেক সাহায্য করেছি, আর যাওয়ার সময় তার একটি পুরস্কার দেবে। কি? তুমি ইচ্ছে করে ভালোবেসে আমাকে একটি চুমু দাও। অপূর্বর এই অদ্ভুত প্রার্থনায় আর মুখের গম্ভীর ভাব দেখে মৃন্ময়ী হেসে উঠল। হাসি সামলে মুখ বাড়িয়েও দিল, কিন্তু কাছাকাছি গিয়ে আর পারল না। খিলখিল করে হেসে উঠল। এমন দুবার চেষ্টা করে শেষে নিরস্ত হয়ে মুখে কাপড় দিয়ে হাসতে লাগল। অপূর্ব শাসনের ছলে তার কান ধরে নেড়ে দিল। মৃন্ময়ী আর হাসল না। ভোরবেলাকার নির্জন পথ দিয়ে তাকে তার মার বাড়িতে রেখে এসে অপূর্ব বাড়ি এসে মাকে বলল, ভেবে দেখলাম বউকে আমার সঙ্গে কলকাতায় নিয়ে গেলে আমার পড়াশোনার অসুবিধে হবে। সেখানে ওরও কোনো সঙ্গিনী নেই। তুমি তো তাকে এ বাড়িতে রাখতে চাও না, আমি তাই তার মার বাড়িতেই রেখে আসলাম। গভীর অভিমানের মধ্যে মা ছেলের ছাড়াছাড়ি হল। মার বাড়িতে এসে মৃন্ময়ী দেখল কিছুতেই আর মন লাগছে না। সে বাড়ির আঁকা গোড়া সব যেন বদলে গিয়েছে। সময় আর কাটে না। কি করবে, কোথায় যাবে, কার সঙ্গে দেখা করবে ভেবে পেল না। হঠাৎ তার মনে হলো যেন সমস্ত বাড়িতে, এমনকি সমস্ত গ্রামেও কোনো লোক নেই। ঠিক যেন দুপুরে সূর্যগ্রহণ হলো। কিছুতেই বুঝতে পারল না আজ কলকাতায় চলে যাওয়ার জন্য এত প্রাণপণ ইচ্ছে করছে, অথচ কাল রাত্রে সেই ইচ্ছে কোথায় ছিল। কাল সে জানত না জীবনের যে অংশ ছেড়ে যাবার জন্যে তার এত মন কেমন করছিল, তার আগেই তার পুরোপুরি স্বাদ বদল হয়ে গিয়েছে। বিধাতা কখন মৃন্ময়ের ছেলেবেলা আর যৌবনের মাঝে আঘাত করেছিলেন? আজ সে ছেলেবেলার অংশ যৌবন থেকে খসে পড়ল। মৃন্ময়ী অবাক হয়ে ব্যথিত হয়ে তাকিয়ে রইল। মৃন্ময়ীকে আর কেউ বাড়ির বাইরে দেখতে পেল না। রাখাল তাকে দেখলে ভয় পায়, খেলার কথা মনেও আসে না। মৃন্ময়ী মাকে গিয়ে বলল, মা, আমাকে শ্বশুর বাড়ি রেখে আয়। এদিকে যাওয়ার সময় ছেলের বিষণ্ণ মুখ মনে করে অপূর্বর মায়ের মন ভেঙে যায়। সে যে রাগ করে বউকে বেয়ানের বাড়িতে রেখে এসেছে, এ তার মনে বড় বিঁধতে লাগলো। এমন সময় একদিন মাথায় কাপড় দিয়ে মৃন্ময়ী শাশুড়ির পায়ের কাছে পড়ে প্রণাম করল। শাশুড়ি তক্ষুনি তাকে বুকে চেপে ধরলেন। মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন। সে মৃন্ময়ী আর নেই।
তিনি ঠিক করেছিলেন যে মৃন্ময়ের দোষগুলি একটি একটি করে ঠিক করে নেবেন। কিন্তু আর একজন একটি অজানা অদৃশ্য উপায়ে মৃন্ময়কে যেন নতুন জন্ম দিয়ে দিলেন। এই যে একটি গম্ভীর স্নিগ্ধ বিশাল নারী প্রকৃতি মৃন্ময়ের সমস্ত শরীরে সমস্ত অন্তরে ভরে উঠল, এতে তাকে যেন কষ্ট দিতে লাগলো। সে মনে মনে বলতে লাগলো, আমি আমাকে বুঝতে পারিনি বলে তুমি আমাকে বুঝলে না কেন? তুমি আমাকে শাস্তি দিলে না কেন? তোমার ইচ্ছে মতো আমাকে চালনা করলে না কেন? আমি রাক্ষসী যখন তোমার সঙ্গে কলকাতায় যেতে চাইলাম না, তুমি আমাকে জোর করে ধরে নিয়ে গেলে না কেন? তুমি আমার কথা শুনলে কেন? আমার অনুরোধ মানলে কেন? আমার অবাধ্যতা কেন সইতে গেলে? অপূর্বর মনে এই বলে ক্ষোভ জন্মেছিল যে মৃন্ময়ী তার সম্পূর্ণ পরিচয় পায়নি। মৃন্ময়ীও আজ বসে বসে ভাবে, তিনি আমাকে কি মনে করলেন? কি ভেবে চলে গেলেন? অপূর্ব বলে গিয়েছিল, তুমি চিঠি না লিখলে আমি বাড়ি ফিরব না। মৃন্ময়ী সে কথা মনে করে একদিন দরজা বন্ধ করে চিঠি লিখতে বসল। তুমি আমাকে চিঠি লেখো না কেন? তুমি কেমন আছো? আর তুমি বাড়ি এসো। আর কি বলবার আছে, কিছুই ভেবে পেল না। আসল কথা সবই বলা হয়ে গেল বটে, কিন্তু মনের ভাব আরেকটু প্রকাশ করে বলা দরকার। মৃন্ময়ও তা বুঝল। আরো অনেকক্ষণ ভেবে ভেবে আরো কয়েকটা নতুন কথা যোগ করে দিল। এইবার তুমি আমাকে চিঠি লিখো, আর কেমন আছো জানিও, আর বাড়ি এসো। মা ভালো আছেন? বিশু পুঁটি ভালো আছে? কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে। এই বলে চিঠি শেষ করল। খামে মুড়ে প্রত্যেক অক্ষরের ওপর এক ফোঁটা করে মনের ভালোবাসা দিয়ে লিখল, শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায়। খামে নামটুকু ছাড়া যে আরো কিছু লেখা দরকার মৃন্ময়ের তা জানা ছিল না। পাছে শাশুড়ি কিংবা আর কারো নজরে পড়ে যায়, সে লজ্জায় চিঠিখানা এক বিশ্বস্ত দাসীর হাত দিয়ে ডাকে পাঠিয়ে দিল। বলা বাহুল্য, এই চিঠির কোনো ফল হল না। অপূর্ব বাড়ি এলো না। মা দেখলেন ছুটি হলো, তবু অপূর্ব বাড়ি এলো না। মনে করলেন এখনো সে তার উপর রাগ করে আছে। মৃন্ময়ীকে ডেকে বললেন, বৌমা, অপু তো অনেকদিন বাড়ি এলো না বৌমা, তাই মনে করছি কলকাতায় গিয়ে তাকে একবার দেখে আসি গো। তুমি সঙ্গে যাবে? মৃন্ময়ী সম্মতি দিয়ে ঘাট নাড়ল। অপূর্বকে কোনো খবর না দিয়ে তাকে খুশি করবার জন্যে এই দুই অনুতপ্তা রমণী কলকাতায় যাত্রা করল। অপূর্ব মা সেখানে তার জামাই বাড়িতে গিয়ে উঠলেন। সেদিন মৃন্ময়ের চিঠির আশায় নিরাশ হয়ে অপূর্ব সন্ধেবেলায় প্রতিজ্ঞা ভেঙে নিজেই তাকে চিঠি লিখতে বসেছে। এমন সময়ে ভগ্নিপতির কাছ থেকে চিঠি এলো। মা এসেছেন, তাড়াতাড়ি চলে এসো, আর রাতে এইখানেই খাওয়া দাওয়া করবে।
খবর এমনি সব ভালো। এত আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গলের ভয়ে বিমর্ষ হয়ে উঠল। সঙ্গে সঙ্গে বোনের বাড়ি গিয়ে পৌঁছল। দেখা হতেই মাকে জিজ্ঞেস করল, মা, সব ভালো তো? সব ভালো। তুই ছুটিতে বাড়ি গেলি না, তাই আমি তোকে নিতে এসেছি। সেই জন্য এত কষ্ট করে আসবার কি দরকার ছিল? আইন পরীক্ষার পড়াশুনো এইসব আছে তো। খাওয়ার সময় বোন জিজ্ঞেস করল, দাদা, এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? দাদা গম্ভীরভাবে বলতে লাগলো, এই পড়াশোনার চাপে আর আনা হয়নি। ভগ্নিপতি হেসে বলল, আরে ও সমস্ত মিথ্যা ওজোর, আমাদের ভয় আনতে সাহস হয় না। বোন বলল, ভয়ঙ্কর লোকই বটে। ছেলে মানুষ, হঠাৎ দেখলে আঁতকে উঠতে পারে। এইভাবে হাসি ঠাট্টা চলতে লাগলো। কিন্তু অপূর্ব ভীষণ মনমরা হয়ে রইল। সেই মা কলকাতা এলো, মৃন্ময়ী তো ইচ্ছে করলেই তার সঙ্গে আসতে পারত। বোধহয় মা আনবার চেষ্টাও করেছিল, সেই হয়তো রাজি হয়নি। মাকে একবার জিজ্ঞেস করে দেখব? না, থাক, দরকার নেই। কি কথায় কি ভেবে বসবে। সমস্ত জীবন, সমস্ত পৃথিবী আঁকাগোড়া ভুলে ভরা বলে মনে হতে লাগলো। খাওয়ার পর জোর হাওয়া উঠে বিষম বৃষ্টি আরম্ভ হলো। বোন বলল, দাদা, আজ আমাদের এখানেই থেকে যাও না? না, বাড়ি যেতে হবে, কাজ আছে। ভগ্নিপতি বলল, আরে বাবা, রাতে আবার তোমার এত তাড়া কিসের? এখানে এক রাত থেকে গেলে তোমার তো কারো কাছে জবাবদিহি করতে হবে না, নাকি? তোমার ভাবনা কি? অনেক অনুরোধের পর প্রচুর অনিচ্ছা সত্ত্বেও অপূর্ব সে রাতটা থেকে যেতে রাজি হল। বোন বলল, দাদা, তোমাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। তুমি আর দেরি করো না তো, চলো শুতে চলো। অপূর্বরও সেই ইচ্ছে। বিছানার অন্ধকারের মধ্যে একলা থাকতে পারলে বাঁচে। বারবার কথার উত্তর দিতে ভালো লাগছে না। শোবার ঘরের দরজায় এসে দেখল ঘর অন্ধকার। বোন বলল, বাতাসে আলো নিভে গেছে দেখছি। তা আলো এনে দেব কি দাদা? অপূর্ব বলল, না, দরকার নেই, আমি রাত্রে আলো রাখি না। বোন চলে যাওয়ার পর অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের দিকে গেল। খাটে শুতে যাচ্ছে এমন সময় হঠাৎ হাতের বালার শব্দ কানে এলো। দুটি নরম হাত তাকে বন্দি করে ফেলল এবং একটি ফুলের মতো ঠোঁট দস্যুর মতো এসে পড়ে অবিরল চোখের জলে ভিজিয়ে তাকে অবাক হওয়ার সময় দিল না। অপূর্ব প্রথমে চমকে উঠল, তার পরে বুঝতে পারল অনেক দিনের হাসির বাধায় একটি ব্যর্থ চেষ্টা আজ চোখের জলের ধারায় সমাপ্ত হল। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি গল্পটি। অপূর্ব ও রানারের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, মৃন্ময়ী, কোণে, দাসী, অপূর্বর বোন ও মায়ের চরিত্রে দেবশ্রী মুখার্জি, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল, বনমালী ঈশান অপূর্বর ভগ্নিপতির চরিত্রে গল্প পাঠে ও পরিচালনায় সৌভিক সাহা। এমন আরও অনেক গল্পের জন্য সঙ্গে থাকুন ক্লিক অ্যাপের।